রাস্তা দিয়ে হাঁটছি আর সিগারেট খাচ্ছি, আর হাতে রয়েছে 25 বছরের সম্পদ, মানে আমার সার্টিফিকেট, যার জন্য জীবনের অনেক সুখ ত্যাগ করেছি এটা ভেবে যে ভবিষ্যতে সুখ আসবে। কিন্তু আমার জীবনে হয়তো তা সম্ভব নয়। এই পর্যন্ত প্রায় 50টার বেশি ইন্টারভিউ দিয়েছি, অনেক ভালোই ইন্টারভিউ দিয়েছি, কিন্তু চাকরির জন্য যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেই জিনিসটাই নেই। তাই চাকরিও হচ্ছে না। মাস্টার্স শেষ করার পরও যদি বেকার থাকতে হয় তাহলে এর থেকে কষ্টের আর কিছু নেই। বাবা সামান্য সরকারি চাকরিজীবী, তার অবসরের আর মাত্র 1 বছর আছে। ঘরে একটা অবিবাহিত বোন আছে। সবার একটাই আশা, আমার চাকরিটা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মতো অপদার্থ হয়তো আর কেউ নেই যে এত বড় হওয়ার পরও অসহায় বাবার টাকায় চলা লাগে। এসব ভাবতে ভাবতে সিগারেট শেষ হয়ে গেল। হঠাৎই আমার বাটন মোবাইলটা বেজে উঠল। আমার বাটন মোবাইলটা বেজে ওঠার 2টা কারণ আছে। একটা হলো হয়তো পরিবারের কেউ ফোন দিয়েছে, নয়তো আদিবা ফোন দিছে। আর কেউ ফোন দেবার মতো নাই, কারণ বেকার ছেলের কোনো বন্ধু থাকে না। লাস্ট 4টা বছর থেকে এই মেয়েটা আমাকে সহ্য করে এসেছে। হয়তো ওর জায়গায় অন্য কেউ থাকলে আরো আগে চলে যেত। আমি জানি না যে আমি ওকে ওর থেকে বেশি ভালোবাসি কিনা, কিন্তু এটা জানি যে ও আমাকে বড্ড বেশি ভালোবাসে। ফোনটা কেটে যাওয়ার আগেই ধরলাম। আদিবা নরম কণ্ঠে বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আছি কোনো রকম। কেন, কি হয়েছে? আজকে আবার ছেলেপক্ষ দেখতে আসবে? তুমি তোমার বাবাকে আমাদের কথা বলো। কিভাবে বলবো? বাবা যখন জানতে চাইবে ছেলে কি করে, তখন বলবো যে তুমি মাস্টার্স শেষ করার পরও বেকার। কোনো বাবাই চাইবে না বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে। ঠিকই বলেছো তুমি, কোনো বাবাই তা চাইবে না। হয়তো আমার কপালটাই খারাপ। তুমি আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করো আদিবা। অপর পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ছেড়ে যাওয়ার জন্য বুঝি তোমাকে ভালোবেসেছিলাম? খুব সহজে তো কথাটা বলে দিলে। একবার নিজেকে আমার জায়গায় রেখে চিন্তা করেছো? হয়তো করনি। যদি করতে তাহলে হয়তো এখন এই কথা বলতে পারতে না। বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি, পরে কথা বলবো। ভালো থেকো, আর খাবার ঠিক মতো খাবে। তারপর ফোনটা কেটে দিলাম। এই মেয়েটা আমাকে এত ভালোবাসে কেন? হয়তো ওর মতো করে আমি ওকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। প্রতিদিন ফোন করে আমার খবর নিবেই। লাস্ট কবে যে আমি ওকে ফোন দিয়েছি তা নিজেও জানি না। জানি না এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে। বাসায় আসার পরই মা জিজ্ঞেস করলো, চাকরিটা হলো বাবা? না, এটা হয়নি। মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে আর কতদিন চলবে বাবা? অন্য কিছু একটা চিন্তা কর। তোর বাবার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। আমি চেষ্টা তো করছি মা, কিন্তু কি করব? বর্তমান সময়ে তো আর মেধায় কিছু হয় না। এখন চাকরির জন্য সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নয়, টাকাই সব। যে টাকা দিচ্ছে সেই চাকরি পাচ্ছে। আমাদের মতো মধ্যবিত্তদের পড়ালেখা করাই উচিত না, কারণ আমরা তো আর টাকা দিতে পারবো না, তাই চাকরিও হবে না। এভাবে হাল ছেড়ে দিস না বাবা, দেখবি একদিন ভালো কিছুই হবে। সেই দিনটা হয়তো কোনো দিনও আসবে না মা। এখন থাক এসব, কি আর করবি? আমাদের যে কপাল খারাপ। হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। এখন ক্ষুধা নাই, পরে খাবো বলেই চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভাবছি এভাবে আর কতদিন চলবে। মাঝে মাঝে মরে যেতে মন চায়, কিন্তু মা বাবা আর বোনের জন্য পারি না। জীবনে পড়ালেখা করে কি করেছি? তার থেকে পড়ালেখা না করাটাই ভালো ছিল। অনেক টাকা বেঁচে যেত। না, আর কিছুই ভালো লাগছে না। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। 3টে টিউশনি করাই, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। টিউশনি করিয়ে লেকের পাড়ে এসে বসলাম। টিউশনিতে নাস্তা দেয়, তাই সন্ধ্যায় আর কিছু খেতে হয় না। কিছুক্ষণ পর ইমরান আসলো। ইমরান হলো আমার বেস্ট ফ্রেন্ড। অবশ্য ফ্রেন্ড আরও আছে, কিন্তু তাদের কাছে এখন আর আমাদের জন্য সময় নেই। সময় থাকবে কি করে? তারা তো চাকরি করে, আর আমরা তো বেকার। কখনো ভাবতে পারিনি যে বন্ধুত্বে ফাটল ধরবে, কিন্তু যখন ওরা চাকরি পেল তখন থেকেই আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। আর এখন তো কথাই বলে না। বলবে কেন? তাদের তো এখন কত চাকরিওয়ালা বন্ধু আছে। আমাদের মতো বেকার বন্ধু তাদের দরকার হয় না। দুনিয়াটা বড়ই অদ্ভুত।
এক সময় প্রিয় মানুষটাও একটা সময় পর হয়ে যায়। কি রে, এত কি ভাবছিস? ভাবছি কাছের মানুষগুলো কিভাবে পাল্টে গেল, তাই না? কাদের কথা বলছিস? বলছি আমাদের চাকরিজীবী বন্ধুদের কথা, যারা চাকরি পেয়ে আমাদের ভুলে গেল। আরে দোস্ত, ওদের কথা বাদ দে তো। যারা ভুলে গেছে তাদের কথা চিন্তা করে কি লাভ? হ্যাঁ, ঠিকই বলেছিস। তোর খবর কি সেটা বল। আর কি থাকবে, নতুন তো কিছু নেই যে বলবো, যা আছে সবই তো পুরনো। মিমের সাথে রিলেশন কেমন চলছে? চলছে না চলার মতো। আজকাল সে অনেক বিজি থাকে, ঠিক মতো কথাও বলে না। হয়তো সেও পরিবর্তন হতে শুরু করেছে। সবাই পরিবর্তন হচ্ছে, শুধু আমরাই পারলাম না। এখনো সেই আগের জায়গাতেই পড়ে আছি। আদিবার কি খবর? মেয়েটা তো তোকে পাগলের মতো ভালোবাসে। অনেক ভালোবাসে। ফোন দিতে পারি না আমি, ওই ফোন দেয় সব সময়। জানি না কি ভালো কাজ করেছিলাম যে ওর মতো কাউকে পেয়েছি, কিন্তু থাকবে কিনা তা জানি না। থাকবে না মানে? কেন, কি হয়েছে? আবেগ দিয়ে তো আর সব চলে না। বাস্তবতা বলে একটা কথা আছে। আর কোনো বাবাই চাইবে না তার মেয়েকে একটা বেকারের হাতে তুলে দিতে। আগে এত নেগেটিভ চিন্তা করিস না, হয়তো আমাদের ভালো সময় আসবে ইনশাআল্লাহ। আমাদের মতো মধ্যবিত্তদের ভালো সময় আসা মানে সোনার হরিণ পাওয়া। আচ্ছা, এসব কথা বাদ দে, চল চা খাই। চল, চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি আর ধোয়া ছাড়ছি। দোস্ত, একটা কথা জিজ্ঞাসা করি। সবাই বেইমানি করলেও এই সিগারেট কোনোদিন বেইমানি করবে না। এটা সারা জীবন আমাদের সাথেই থাকবে। এটা আছে বলেই তো হাজারো বেকার একটু শান্তি পাচ্ছে। কিন্তু আজকাল সিগারেটেও কেন জানি অনুভূতি আসে না। মাঝে মাঝে ভাবি, জীবনে যদি ম্যাজিকের মতো কোনো কিছু হতো, হঠাৎ করে সবকিছু ঠিক হয়ে যেত। মধ্যবিত্তরা শুধু স্বপ্ন দেখতে জানে, কিন্তু তা পূরণ করার ক্ষমতা থাকে না। তা ঠিক বলেছিস। আচ্ছা তাহলে উঠি, আজকে বাসায় যাই, কাজ আছে একটু। আচ্ছা ঠিক আছে। তারপর ইমরান চলে গেল। আমি আরো কিছুক্ষণ একা একা বসে রইলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে আদিবা নামটা ভেসে উঠলো। রিসিভ করলাম। কোথায় তুমি? এই তো লেকের পাড়ে, ইমরানের সাথে আড্ডা দিচ্ছিলাম। এখন বাসায় যাব। তুমি কোথায়? আমার বান্ধবীদের সাথে নদীর পাড়ে আসছি, তুমি আসো এখানে। না, এখন ভালো লাগছে না ওখানে যেতে। আমি বাসায় যাই, তুমি থাকো। আচ্ছা, তোমার আসতে হবে না, তুমি থাকো লেকের পাড়ে, আমি আসছি। আরে না, আসতে হবে না। তুমি তোমার বান্ধবীদের সাথে থাকো। ধুর, তুমি এত বেশি বোঝো কেন? তোমাকে বলছি থাকতে থাকবা, আর কিছু না। অপেক্ষা করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। যেখানে বসা ছিলাম একটু আগে আবার গিয়ে সেখানে বসলাম। আসলে আমি ইচ্ছে করেই যাইনি নদীর পাড়ে। এমনিতেও আদিবার বান্ধবীরা মনে হয় আমাকে ভালো চোখে দেখে না, তা আমি তাদের কথাই বুঝতে পারি। বাট ক্লিয়ার করে কিছু বলে না। তারা হয়তো বিশ্বাসই করতে পারছে না যে আদিবা কি করে আমার সাথে সম্পর্ক করলো। বিশ্বাস না করারই কথা। আদিবার মতো সুন্দরী, পড়ালেখায় ভালো, তার উপর আবার বড়লোক কি করে আমার সাথে রিলেশন করলো। আরেকটা কারণ হলো, আমার কাছে টাকা নেই, অবশ্য কোনোদিন ছিল না। আর সেখানে গেলে দেখা যেত তারা কিছু খেতে চাইতো, তখন আমি খাওয়াইতে পারতাম না। তখন আমার থেকে আদিবাই বেশি অপমানিত হতো। অবশ্য আদিবা আমার সব কিছুই জানে। ওর সাথে দেখা করতে গেলে ওই সব কিছুর বিল দেয়, আর আমি ওকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি। আমি আদিবাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে কি দেখে ভালোবাসলে? না পারি ঠিকমতো কথা বলতে, আর না পারি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে। গিফটের কথা তো বাদই দিলাম। তখনও বলেছিল, দেখো, আমি তোমাকে কি দেখে ভালোবেসেছি তা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি আমাকে এসব জিনিস না দিতে পারলেও একটা জিনিস দিতে পারবে। কি সেটা? ভালোবাসা। ভালোবাসা দিয়ে কি সবকিছু হয়? ধুর, এখন এসব বাদ দাও তো। আর বিয়ের আগে সব খরচ আমার, বিয়ের পর তো সব খরচ তুমিই দিবে। বেঞ্চের উপর বসে আছি আর আগের কথাগুলো ভাবতেছি। আমি কেন যাইনি? আদিবা মনে হয় তা বুঝতে পেরেছে। ওর কাছে কোনো কিছুই লুকাতে পারি না, না বললেও কেন জানি সবকিছু বুঝে যায়। কিছুক্ষণ পর আদিবা আসলো। সরি, একটু দেরি হয়ে গেল। আরে না, কোনো সমস্যা না। তা কি করছো এতক্ষণ একা একা? কি আর করব, তোমার কথা ভাবতেছিলাম। তাই বুঝি? আচ্ছা, তুমি এখানে আসলে কেন? আড্ডা দিতে তোমার বন্ধুদের সাথে?
কেন, আসছি বলে তোমার ভালো লাগে না? আরে ভালো লাগবে না কেন, আমি তো এমনি বললাম। তুমি তখন ফোনে এসব বললে কেন? কি বলেছি? এখন জানো না তাই না? জানো আমি কত কষ্ট পেয়েছি। সরি। থাক, আর সরি বলতে হবে না। আচ্ছা আদিবা, যদি আমাদের ভালোবাসা পূর্ণতা না পায়? মানে কি বলতে চাইছো? দেখো, কোনো বাবাই হয়তো চাইবে না তার মেয়েকে কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে। তুমি কি সারা জীবন বেকার থাকবে নাকি? আমার তো মনে হয় আমার জীবনেও কিছু হবে না। ধুর, এসব ফালতু কথা বাদ দাও তো। তোমার এই ফালতু কথা শোনার মন মানসিকতা আমার নাই। আচ্ছা বাদ দিলাম, এবার হয়েছে? যাও তো, তুমি মুডটাই খারাপ করে দিলে। সরি। আর কখনো যদি এসব বলো তাহলে তোমার খবর আছে। শোনো, খারাপ সময় কারোর চিরদিন থাকে না। এখন হয়তো তোমার খারাপ সময় যাচ্ছে, কিন্তু দেখবে একটা সময় পর তোমার ভালো সময় আসবে। তাই এটা নিয়ে মন খারাপের কিছুই নেই। কিন্তু সেই সময়টা যে কখন আসবে তা একমাত্র আল্লাহ বলতে পারবে। আচ্ছা, এখন এসব বাদ দাও। কি খাবে বলো? কিছুই খাবো না। কেন খাবে না? এমনি ভালো লাগছে না। তুমি বললেই তো আর হবে না। আমি যখন বলছি তখন তোমাকে খেতেই হবে। না খেতে মন চাইলেও জোর করে খাওয়াবা? হুম। অনিচ্ছা সত্ত্বেও আদিবার সাথে খেতে গেলাম। খাওয়ার পর আদিবাকে বললাম, এখন তাহলে আমি যাই। আরো কিছুক্ষণ থাকো না। না, আর থাকা যাবে না। বাসায় গিয়ে আবার ছোট বোনকে পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা। তারপর বাসায় চলে আসলাম। ছোট বোনটা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে কমার্সে, আর আমিও কমার্সের স্টুডেন্ট, তাই রাতে ওকে পড়াই। ইদানিং রবি একটু বেশি হতাশায় ভুগছে। কখন কি বলছে কিছুই বুঝতে পারছি না। এমন সময় মিম ফোন দিল। কিরে, কোথায় তুই? এই তো লেকের পাড়ে। তোরা কোথায়? আমরা নদীর পাড়ে আছি। তুই লেকের পাড়ে কি করিস? এতক্ষণ রবির সাথে ছিলাম, এখন একা। কেন? রবি বাসায় চলে গেছে, ওর নাকি কি কাজ আছে। তাহলে তুই ওখানে একা বসে আছিস কেন? আমাদের এখানে আয়। ভালো লাগছে না, তাই বসে আছি। আর বসে থাকতে হবে না, নদীর পাড়ে আয়। আচ্ছা আসছি। তারপর রোদের ওখানে যেতে লাগলাম। যাওয়ার পরে মিম বলল, কিরে, তুই লেকের পাড়ে একা একা বসেছিলি কেন? এমনি, ভালো লাগছিল না। তুই রবি ভাইয়ের সাথে দেখা করতে গেলি, আর সে তোকে রেখে চলে গেল? আরে ওর নাকি কি কাজ আছে, তাই চলে গেছে। এসব কথা এখন বাদ দে তো। আচ্ছা চল, ওই দিকটায় যাই। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরেই বাবা বলল, কোথায় ছিলে এতক্ষণ? ফ্রেন্ডসদের সাথে নদীর পাড়ে ঘুরতে গেছিলাম। লেখাপড়া তো নাই, সারাদিন তো খালি ঘুরে বেড়াও। এভাবে চলতে থাকলে পাশ করা লাগবে না। এক্সাম কবে তোমার? আরো পরে। তাই বলে এভাবে ঘুরে বেড়াবে? পড়ালেখায়ও মনোযোগ দাও, তা না হলে বলো বিয়ে দিয়ে দেই। না বাবা, আমি এখন বিয়ে করব না। এখনো তো পিচ্ছি। এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করব। আচ্ছা, মনে থাকে যেন। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবো। তারপর ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভাবছি বাবা আমার বিয়ের পেছনে কেন পড়ে আছে বুঝতে পারছি না। অনেক ছেলে দেখছে, কিন্তু আমি না করে দিয়েছি। তারপর শর্ত দিয়েছে ঠিকভাবে পড়ালেখা করতে হবে, নতুবা বিয়ে দিয়ে দিবে। ধুর, কিছুই ভালো লাগছে না এখন। রবির সাথে কথা বলবো তাও পারছি না। ফোন দিতেছি তাও ধরতেছে না। আর ফেসবুকও চালায় না। ফেসবুকে ঢুকে ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলাম। কিরে, কি করিস? কি আর করব, কিছুই না। তুই? ইমরানের সাথে কথা বলছি। বয়ফ্রেন্ড আছে, ভালো কথা। তাই বলে সারাদিন কথা বলবি? তুইও তোর বয়ফ্রেন্ডের সাথে বল। আমার আর সেই সৌভাগ্য নাই। আচ্ছা দোস্ত, কালকে কলেজে কথা হবে। বাই এখন। ওকে বাই। ফ্রেন্ডসরা সবাই এখন ওদের বয়ফ্রেন্ডদের সাথে কথা বলছে, আর আমি এক হাদারামের সাথে প্রেম করছি, যে আমার সাথে ঠিকমতো কথাই বলে না। ধুর, কিছুই ভালো লাগছে না, ঘুমও আসছে না। তারপর কিছুক্ষণ নাটক দেখলাম মোবাইলে, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে বলল, এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আজকে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাব।
ছোট একটা চাকরি, দেখি হয় কিনা। কিছু খেয়েছে? সকালে খেতে ভালো লাগছে না, গেলাম আমি। সাবধানে যাস। রেডি হয়ে ইন্টারভিউয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আসলে সকালে আমার কিছুই খেতে ইচ্ছে করে না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। 11টার আগে কিছুই খাই না। আল্লাহর নাম নিয়ে বাসা দিয়ে বের হলাম। চাকরিটা খুবই ছোট, একটা চাকরি দেখি হয় কিনা। ইন্টারভিউ দিতে গেলাম, ভালোভাবে দিলাম, জানি না হবে কিনা। তারা বলল পরে ফোন দিয়ে জানাবে। বুঝে গেছি যে এই চাকরিটাও হবে না, কারণ এর আগেও অনেকে বলেছে যে পরে ফোন দিয়ে জানাবে, কিন্তু সেই ফোন এখনো আসেনি। তাই ধরেই নিয়েছি এটাও হবে না। 1 বছর হলো পড়ালেখা শেষ করেছি, কিন্তু এখনো বেকার। জানি না কবে এই বেকারত্ব ঘুচবে। আদিবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসবা? কি বলবেন বলেন? এখানে না, অন্য কোথাও। আরে এখানেই বলেন, কোনো সমস্যা হবে না। প্লিজ একটু আসো। আরে যা না, দেখ কি বলে। ঠিক আছে, তবে যা বলার তাড়াতাড়ি বলেন। আচ্ছা, আমি ইমন, তোমার 1 ইয়ার সিনিয়র। ও, আমি আদিবা। জানি আমি। কিভাবে? তোমাকে আমি অনেকদিন ধরেই কলেজে ফলো করে আসছি। কেন? আসলে কিভাবে যে বলি কথাটা ভেবে পাচ্ছি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। সরি, আমার বয়ফ্রেন্ড আছে। তো কি হয়েছে? তুমি আমার সাথে কিছুদিন সময় কাটিয়ে দেখো, তারপর তোমার যাকে ভালো লাগবে তার সাথে রিলেশন করবে। আজব তো, ফালতু কথা বলেন কেন? আমি আপনার সাথে সময় কাটাবো কেন? আর আমার তো বয়ফ্রেন্ড আছে। তাহলে কেন এসব বলেন? আমি ওকে অনেক ভালোবাসি, আর কখনো আমাকে ডিস্টার্ব না করলে খুশি হব বলেই চলে আসলাম। মাথাটা গরম হয়ে গেছে। ভাগ্যিস উনি আমার সিনিয়র, জুনিয়র হলে থাপ্পড় দিতাম। কিরে, তোকে এত রাগি দেখাচ্ছে কেন? আর বলিস না, মাথাটা একদম গরম হয়ে গেছে। যত সব ফালতু ছেলে কোথাকার। কি হয়েছে? আরে বলে কি না আমাকে তার পছন্দ। যখন বললাম বয়ফ্রেন্ড আছে আমার, তখন বলে আমার সাথে সময় কাটিয়ে দেখো, তারপর যাকে পছন্দ হবে তাকে বেছে নেবে। তুই বল, এটা কেমন কথা? আমি কেন তার সাথে সময় কাটাবো? সিনিয়র না হলে থাপ্পড় দিতাম। ছেলেটার মাথায় মনে হয় প্রবলেম আছে। তুই হাসছিস আর আমার প্রচন্ড রাগ হচ্ছে। আচ্ছা হাসবো না, এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কি করা উচিত আমার। বাসায় গিয়েই বা কি বলবো? এই শহরে একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া, কিন্তু মনে হচ্ছে সেই সোনার হরিণটা আমাদের মতো মধ্যবিত্তদের কখনো পাওয়া হবে না। বাবা মা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করায়, এটা ভেবে যে তারা কত কষ্ট করলেও আমাদের যাতে কষ্ট করতে না হয়, কিন্তু তাদের সব কষ্টই বৃথা যায়। কারণ আজকাল চাকরি পেতে হলে যা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটাই মধ্যবিত্তদের থাকে না। বাসায় চলে আসলাম, কোনো কিছু না বলেই আমার রুমে এসে শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগতেছিল না, কী বা বলতাম মাকে। অবশ্য মা আমাকে দেখেই বুঝে গেছে যে চাকরিটা আমার হয়নি। কিছুক্ষণ পর মা আসলো। এসে শুয়ে পড়লি কেন? সকালেও তো কিছু খাসনি। হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এখন ভালো লাগছে না, পরে খাবো। দেখ, যা হওয়ার তো হবেই, তা নিয়ে তো কষ্ট পাওয়ার কিছু নেই। ভাগ্যকে তো আর আমরা বদলাতে পারবো না, তাই না? কি করব আমি? এভাবে আর কতদিন বেকার থাকবো? মনে হচ্ছে পড়ালেখা করেই অনেক বড় ভুল করেছি। এভাবে ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহ হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুই তো প্রাইভেট পড়াস, তাহলে আর এত চিন্তা করছিস কেন? আরো ভালোভাবে চাকরির জন্য তৈরি হ, দেখবি একদিন না একদিন ঠিকই হবে। চেষ্টা তো অনেকই করলাম, জানি না সেই একদিন কখনো আসবে কিনা। অবশ্যই আসবে। এখন শুয়ে না থেকে হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিয়েছি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে বসলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বিকেলে ঘুম থেকে উঠে পড়াতে গেলাম। 2জন ছেলে আর 1জন মেয়ে। আগে ছেলে 2জনকে পড়াই, তারপর মেয়েটাকে। সবাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে কমার্সে। মেয়েটাকে পড়াতে গেলাম, মেয়েটাকে পড়াচ্ছি। কিছুক্ষণ পর ওর মা আসলো। আসসালামু আলাইকুম আন্টি।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রবি? জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। এই নাও তোমার এই মাসের টাকাটা। ধন্যবাদ আন্টি। ধন্যবাদের কিছুই নেই, এটা তো তোমার পাওনা। আর শোনো, কালকে সারার জন্মদিন, তাই কালকে ওকে পড়াতে হবে না। সন্ধ্যায় বাসায় একটা পার্টি রেখেছি, তুমি কিন্তু অবশ্যই আসবে। আসলে আন্টি, না, কোনো কারণ দেখালে হবে না, তোমাকে আসতেই হবে। স্যার, শুধু আসলে কিন্তু হবে না, আমার জন্য কিন্তু গিফটও আনতে হবে। চুপ করো সারা, এটা কোন ধরনের অভদ্রতা? অবশ্যই আনবো। আরে না, তোমার কিছুই আনতে হবে না, তুমি ওর কথায় কিছু মনে করো না প্লিজ। আরে না আন্টি, মনে করার কি আছে? আর শোনো, কালকে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে আন্টি, আসবো। পড়ানো শেষে রাস্তায় হাঁটছি আর ভাবতেছি কি গিফট দেওয়া যায়। না, কিছুই ভেবে পাচ্ছি না। গিফট দেওয়ার আমার কোনো অভিজ্ঞতাই নাই, তাই ভেবে পাচ্ছি না যে কি গিফট দিব। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আদিবা কল দিয়েছে। সাথে সাথে রিসিভ করলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কোথায় আছো তুমি এখন? এই তো এইমাত্র প্রাইভেট পড়িয়ে আসলাম, এখন হাঁটতেছি। তুমি কোথায়? আমি লেকের পাড়ে আছি, তুমিও আসো। আচ্ছা, আসছি। এটা বলেই কলটা কেটে দিলাম। লেকের পাড়ে যেতে লাগলাম। ভালোই হলো, আদিবার সাথে দেখা হয়ে গেল। ওর কাছ থেকে জেনে নেওয়া যাবে যে কি গিফট দেওয়া যায়। কিছুক্ষণ পর লেকের পাড়ে গিয়ে পৌঁছালাম, কিন্তু আদিবা লেকের কোন জায়গায় আছে তা তো জিজ্ঞেস করা হয়নি। এক কাজ করি, খুঁজতে থাকি। কিছুক্ষণ খোঁজার পর পেয়ে গেলাম, কিন্তু সেখানে শুধু আদিবা একা না, ওর অনেক ফ্রেন্ডরাও আছে। ওদের ওখানে গিয়ে পৌঁছালাম। আমি যাওয়ার পরেই আদিবার ফ্রেন্ডরা বলতে লাগলো, কেমন আছেন ভাইয়া? ভালো, তোমরা? তা ভাইয়া কি করছেন এখন? কিছুই না। মানে বেকার? হ্যাঁ, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে তারা আমাকে পরোক্ষভাবে অপমান করতেছে, কিন্তু আমার বলার কিছুই নেই, কারণ তারা যা বলতেছে ঠিকই বলতেছে। আমি এই জন্যই আদিবা যখন ওর বন্ধুদের সাথে থাকে তখন ওর সাথে দেখা করি না। শুধু শুধু কেন তাদের কথা শুনবো? দোস্ত, অনেক ক্ষুধা লেগেছে, চল কিছু খেয়ে আসি। আচ্ছা চল। আমি বেশ বুঝতে পারছি যে আজকে আমার কপালে খারাপ কিছু লেখা আছে। তারা হয়তো ইচ্ছে করেই এমনটা করতেছে। তারপর সবাই খেতে গেলাম। খাওয়ার সময় আদিবার ফ্রেন্ডরা বলল, দোস্ত, আজকের বিলটা কিন্তু দুলাভাই দিবে। কেন? ও কেন দিবে? বিল আমি দিব। তুই কেন দিবি? মনে কর দুলাভাই আজকে আমাদের ট্রিট দিচ্ছে। আচ্ছা, এত কথা বাড়ানোর দরকার নেই, বিল আমিই দিব। খাওয়ার পর বিল দিলাম। তারপর বেরিয়ে এসে লেকের পাড়ে বেঞ্চে বসলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এইরকম কিছু একটা হবে। ভাগ্যিস সবার কাছ থেকে প্রাইভেটের টাকা পেয়েছিলাম, তাই হাতে এখন টাকা আছে। কিছুক্ষণ পর আদিবাকে বললাম, আচ্ছা আদিবা, তোমরা আড্ডা দাও, আমি বাসায় যাই। কেন দুলাভাই? তাড়াতাড়ি না গেলে মনে হয় বকা দিবে। অবশ্য বকা দেওয়ারই কথা, কারণ আপনি তো এখনো অনেক ছোট। আরো কিছুক্ষণ থাকো না। না, ছোট বোনকে পড়াতে হবে। তোমরা আড্ডা দাও, আমি গেলাম। তারপর সেখান থেকে চলে আসলাম। আদিবার ফ্রেন্ডটা আমাকে মনে হয় সহ্যই করতে পারে না, সুযোগ পেলেই আমাকে ইনসাল্ট করবেই। ওখানে থেকে কেন তাদের কথা শুনবো? তার থেকে চলে আসছি, তাই ভালো হয়েছে। দোস্ত, তুই কি করে রবি ভাইয়ের সাথে রিলেশনে আছিস আমি তাই বুঝতে পারছি না। মানে কি বলতে চাইছিস তুই? দেখ, তুই মনে কিছু করিস না, কিন্তু আমি সত্যিটাই বলতেছি। আমাদের সবার বিয়ে ভালো ফ্যামিলির, আর ওরা নিজেরাও ভালো পর্যায়ে আছে। আর আমরা যদি আমাদের পরিবারকে আমাদের রিলেশনের কথা বলি, তারাও রাজি হবে। কিন্তু রবি ভাইয়া একদমই আলাদা। আমি মানছি যে রবি ভাই অনেক ভালো, একদম সহজ সরল, তার মনটাও অনেক ভালো, কিন্তু এইগুলা দিয়ে তো আর জীবন চলবে না। তোর কি মনে হয় তোর বাবা তোদের রিলেশন মেনে নেবে? আমার তো মনে হয় না। আর রবি ভাইয়ের ফ্যামিলিও মধ্যবিত্ত, আর সেও এখনো বেকার। তুই আমার ফ্রেন্ড হয়ে এগুলো কিভাবে বলতে পারলি? তুই ভালো করে জানিস যে আমি রবিকে কতটা ভালোবাসি। আর রবি কি সারা জীবনে বেকার থাকবে নাকি? থাক তোরা, গেলাম আমি বলেই ওখান থেকে চলে আসলাম। রবির নামে কেউ কিছু বললে আমার একদমই সহ্য হয় না।
আরে আমার কথাটা তো শোন। কোনো কথা নাই, যাচ্ছি আমি। বাসায় চলে আসলাম, রাগে আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। ছোট বোনটার জন্য কিছু কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে গিফটটা ছোট বোনকে দিলাম। ও অনেক খুশি হয়েছে। খুশি হওয়ারই কথা। বোনের জন্য ভাই যা কিছু কিনুক তাতেই বোন খুশি। এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা। তারপর ওকে পড়াতে রাখলাম। ও খুব ভালো স্টুডেন্ট, অল্পতেই বুঝে যায়। পড়ানো শেষে সবাই মিলে খেতে বসলাম। তখন বাবা বলল, তোর ইন্টারভিউ আবার কবে? চাকরির জন্য আর আবেদন করব না। কেন? কি হবে আবেদন করে? চাকরি তো আর হবে না। আর হবেই বা কি করে? আমার তো আর মামা খালুর জোর নেই, আর টাকাও দিতে পারবো না যে হবে। আজকালকার ছেলে মেয়েদের ধৈর্য একটু কম, তারা অল্পতেই ধৈর্য হারায়। দেখ, তোর মতো হাজারো বেকার ছেলে আছে বাংলাদেশে, তাই বলে তারা সবাই তো আর এই কথা বলবে না। কোনো কিছু সহজে পেলে তার মূল্য থাকে না। আর তুই আবারও ভালোভাবে প্রস্তুতি নে চাকরির জন্য। বারবার চেষ্টা কর, দেখবি হবেই। আর সবার চাকরি তো আর টাকায় হয় না, অনেকের মেধাও হয়। কঠিন পরিশ্রম কর, যাতে সেই অনেকের মধ্যে তুইও থাকতে পারিস। আর মন থেকে এইসব চিন্তা দূর কর, তবেই সফলতা আসবে। খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম আর বাবার কথাগুলো ভাবতে থাকলাম। আসলে বাবা যা বলেছে ঠিকই বলেছে। অনেকের তো মেধায়ও চাকরি হয়, আর আমার মতো বেকার তো লাখ লাখ আছে। তাহলে আমি কেন হাল ছেড়ে দিব? আরো ভালোভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। এসব ভাবতেছিলাম, তখনই মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আদিবা ফোন দিয়েছে। রিসিভ করলাম। কি করো? ফুটবল খেলি, খেলবা তুমি? মানে? মানে কিছু না। এত রাতে মানুষ কি করে আর কি করো এইটা নিজে যখন ফোন দিবা তখন জিজ্ঞেস করবা। কি হয়েছে তোমার বলো তো? এরকম করতেছো কেন? কিছুই হয়নি আমার, কি আর হবে? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি রবি, শুধু তোমার কাছে একটু সময় চেয়েছিলাম আমার জন্য, কিন্তু সেটাও তুমি দিতে পারলে না। লাস্ট 1 মাস তুমি আমার সাথে ঠিকভাবে কথাই বলো না, দেখা তো দূরের কথা, আর আমি ফোন না দিলে একবারও তো আমার খোঁজ খবর নাও না। দেখো আদিবা, তুমি ভালো করেই জানো আমার অবস্থা। গোল্লায় যাক তোমার অবস্থা। আমার তো মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। বলেই ফোনটা কেটে দিল। বুঝলাম না হঠাৎ করে আদিবা এইভাবে কথা বললো কেন। কোনো সময় তো আদিবা এরকম ভাবে কথা বলে না আমার সাথে। তাহলে আজ হঠাৎ করে কি হলো? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম মিম ফোন দিয়েছে। ঘুমের ঘোরে কল রিসিভ করলাম। গতকালকে তো রাগ করে চলে গেলি, কলেজে আসবি না আজকে? জানি না। জানি না মানে? কলেজে অবশ্যই আসবি, ঠিক আছে? আচ্ছা সরি গতকালকের ঘটনার জন্য। আরে না ঠিক আছে, সরি বলতে হবে না। আচ্ছা তাহলে কলেজে আয়। আচ্ছা। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরেই আবার প্যারায় পড়লাম। সেদিনে সেই ছেলেটা পিছে পড়ে আছে, যেখানে যাচ্ছে সেখানেই পেছনে পেছনে যাচ্ছে। এমনিতেই রেগে আছি, তার উপর আবার ওর এই ফলো করা। মাথাটা একদম গরম হয়ে গেছে। না আর সহ্য করা যায় না। ছেলেটার কাছে গিয়ে রাগী গলায় বললাম, এই যে আপনার সমস্যাটা কি? ফলো করছেন কেন? কোথায় ফলো করলাম? আমি যেখানে যাই আপনি সেখানেই চলে আসেন। উফ, মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। দেখেন একদম উল্টাপাল্টা বলবেন না। এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপর আবার আপনার ডিস্টার্ব, আর নিতে পারছি না একদম। পরে আপনার সাথে আবার খারাপ কিছু করে ফেলবো। এখনই এখান থেকে চলে যান। খারাপ কিছু করলে তো ভালোই হয়, আপনি করতে পারেন, আমি কিছু মনে করব না। উফ, দেখুন আমাকে রাগাবেন না কিন্তু, তাহলে একদমই ভালো হবে না। আচ্ছা, আর রাগারাগির দরকার নেই, আমি এখান থেকে চলে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে আমার সাথে কফি খেতে হবে। কি? আমি আপনার সাথে কফি খেতে কেন যাব? তাহলে আমিও আপনার পিছু ছাড়ছি না। ছাইরেন না পিছু।
তার মানে আপনি চান যে আমি আপনার পিছু নেই? আজব তো, এটা কেন চাইবো? আর আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। জানি আমি, তাই তো বলছি কফি খেতে চলেন, তাহলেই আর বাড়াবাড়ি করব না। উফ, আমি পাগল হয়ে যাব। আচ্ছা যাব, তবে এরপর আর আমাকে বিরক্ত করতে পারবেন না। দেখা যাবে, আগে কফি খেতে তো চলেন। তারপর আপদটাকে পিছু থেকে ছাড়ানোর জন্য কলেজ ক্যান্টিনে কফি খেতে গেলাম। ছেলেটা যে এত কথা বলতে পারে তা জানা ছিল না। কফি খেতে গিয়ে যে মানুষ এত কথা বলতে পারে তা ছেলেটাকে না দেখলে বুঝতেই পারতাম না। কফি খেয়ে ফ্রেন্ডদের কাছে চলে আসলাম। কিরে, কোথায় গিয়েছিলি? আর বলিস না, একটা পাগলকে আমার পিছু ছাড়িয়ে আসলাম। মানে? তারপর ওদেরকে সব বললাম। ছেলেটা একটা পাগল। ঠিক বলেছিস। ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেলাম। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। রবিকে ফোন দিতে যাব, তখনই গতকালকের রাতের কথা মনে পড়ে গেল। ধুর, আমিও যে কখন কি করি না নিজেও জানি না। গতকালকে মিমের উপর অনেক রেগেছিলাম। তারপর আবার রবি তো ফোন দেয় না, তাই তখন ওর সাথে ওইরকম করেছিলাম। শুধু শুধুই ওর সাথে ওইরকম করলাম। নিজের কাছেই এখন খুব খারাপ লাগছে। বিছানায় শুয়ে শুয়ে আদিবার কথা ভাবছি। ও গতকালকের পর একটা বারও ফোন দেয়নি। হয়তো ওর কাছে আমার মূল্য কমে গেছে। হঠাৎই মোবাইলে কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আদিবা কল দিয়েছে। রিসিভ করলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? শুয়ে আছি। তুমি? আমিও শুয়ে আছি। ভালো। তোমার কথা এরকম লাগছে কেন? কিরকম লাগছে? কেমন জানি। না, কিছু না। তারপর কিছুক্ষণ দুজনে চুপ রইলাম। কেউ কোনো কথা বললাম না। গতকালকে আদিবার ব্যবহারে খুব রাগ হয়েছিল। নীরবতা ভেঙে আদিবা বলল, রবি, আমি খুবই সরি রাতে তোমার সাথে ওরকম ব্যবহার করার জন্য। প্লিজ মাফ করে দাও। আরে কি বলছো? তুমি তো আর ভুল কিছু বলো নাই। যা বলেছো ঠিকই বলেছো। না, কিছুই ঠিক বলি নাই। খুবই খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। আসলে মিমের উপরে রেগেছিলাম, তাই তোমার সাথে ওইরকম করেছি। সরি আমি। আরে না, সরি বলতে হবে না। আমি কিছু মনে করিনি। আমি জানি আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো। না, কষ্ট পাইনি। তবে অবাক হয়েছি তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, তাই। সরি। আচ্ছা, এখন এসব বাদ দাও। আজকে কলেজে গিয়েছিলে? গিয়েছিলাম। আজকে সন্ধ্যায় লেকের পাড়ে আসবে? না, আসতে পারবো না। যাবো এক জায়গায়। কোথায় যাবে? আমি যেই মেয়েটাকে পড়াই আজকে ওর জন্মদিন, তাই সন্ধ্যায় পার্টি আছে ওদের বাসায়, সেখানে যেতে হবে। ও ভালো। তা কি গিফট দিবা? আরে তার কথাই তো ভুলে গিয়েছিলাম। তোমাকে গতকালকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে গিফট দিব, কিন্তু এরপর মনে ছিল না। আচ্ছা বলো তো, কি গিফট দেওয়া যায়? দাও তোমার পছন্দ মতো কিছু। আরে আমি বুঝতে পারছি না যে কি গিফট দিব, তুমি বলো। ড্রেস গিফট করতে পারো। আচ্ছা, কিন্তু সমস্যা হলো মেয়েদের ড্রেস তো আমি কিনতে পারবো না, যদি তুমি আসতে। আচ্ছা আসবো। কখন কিনবো? বিকালে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে। তারপর ঘুমিয়ে পড়লাম। রবির সাথে কথা বলার পর ফেসবুকে ঢুকলাম। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ কথা বললাম। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম অপরিচিত নাম্বার, তাই রিসিভ করলাম না। তারপর আবার একই নাম্বার থেকে কল আসলো। এবার কেটে দিলাম, কারণ আমি অপরিচিত কারো নাম্বার রিসিভ করি না। আমার পরিচিত কারো যদি অন্য নাম্বার দিয়ে কল দেওয়া লাগে, তাহলে আম্মুর নাম্বারে কল দেয়, কারণ তারা জানে আমি অপরিচিত নাম্বার দেখলে কল রিসিভ করি না। কিন্তু এই নাম্বারটা থেকে বিরতিহীনভাবে কল আসতেই লাগলো। রাগ করে কলটা রিসিভ করে বলতে লাগলাম, সমস্যা কি আপনার? এতবার কল দিচ্ছেন কেন? কি আপনি? আরে একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর কিভাবে দেব? দেখুন, আমার ফাইজলামি একদমই ভালো লাগে না। আপনি তো আমার পরিচিত কেউ না, তাহলে কল কেন দিচ্ছেন? আর কল দিবেন না। আরে শুনুন, ফোনটা কাটবেন না। মনে করেন আমি আপনার পরিচিত কেউ।
মানে আপনি আমার পরিচিত আর আমি আপনাকে চিনি না, এটা কিভাবে সম্ভব? আপনার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই বলেই ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। কিছুক্ষণ পর আবার একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো, সেটাও ব্ল্যাক লিস্টে ফেললাম। জানি ওই ছেলেটাই হবে হয়তো, তাই ব্ল্যাক লিস্টে ফেললাম। যত সব ফালতু ছেলে কোথাকার। বিকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আদিবাকে ফোন দিয়ে আসতে বললাম। আদিবা আসলে ওর সাথে ড্রেস কিনতে গেলাম। ড্রেস কেনার পর আদিবা বলল, তুমি পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছো? হুম। তা কি করবে এখন? কি করব? আর একটু পরেই তো পার্টিতে যাব। আরে পার্টি তো সন্ধ্যার সময়, এখন চলো লেকের পাড়ে যাই। না থাক, পরে আবার পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। আরে হবে না, তুমি চলো তো। তারপর আদিবার সাথে লেকের পাড়ে গেলাম। অনেকক্ষণ দুজনে কথা বললাম। আদিবার সাথে কথা বলে পার্টিতে গেলাম। আমাকে দেখে আন্টি অনেক খুশি হয়েছেন, তা তাকে দেখে বোঝা যাচ্ছে। আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো। তুমি বলতে গেলে আমাদের পরিবারেরই একজন। আসলে তোমার মতো নম্র ভদ্র ছেলে পাওয়া খুবই কঠিন। এই কি, তোমাকে না বলেছি গিফট আনতে হবে না, তাহলে কেন আনছো? সামান্য, বেশি কিছু না আন্টি। তারপর কেক কাটা হলো। ওখান থেকে খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে চাকরির জন্য পড়তে বসলাম। বাবা ওই কথাগুলো বলার পর থেকেই আগের চেয়ে বেশি করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। যখনই বাসায় থাকি তখনই পড়ি। কিছুক্ষণ পর আদিবা ফোন দিল। কি করো? পড়ছি। তুমি কি করো? পড়ো মানে? তুমি কি আবার স্কুলে ভর্তি হলে নাকি? আরে না, চাকরির জন্য পড়ছি। যখন বাসায় থাকি তখনই পড়ি। এবার অনেক ভালোভাবে চাকরির জন্য প্রস্তুতি নিব। ভালো। রাতে খাওয়া হয়েছে? তোমার? এই মাত্র খেলাম। ভালো। আচ্ছা রাখি, তাহলে কালকে কথা হবে। আচ্ছা ঠিক আছে, পড়ো তুমি বলেই ফোন কেটে দিল। আর একটু কথা বললে কি হতো? মনে হচ্ছে জানো আমার জন্য ওর পড়ার ডিস্টার্ব হচ্ছে। আজকাল রবি কেমন যেন হয়ে গেছে, একদমই সময় দেয় না আমাকে। ওর চাকরিটা হলেই বাবাকে ওর কথা বলবো, কিন্তু চাকরিটা যে ওর কবে হবে কে জানে। মনে হচ্ছে এখনই বাবাকে বলে দিই, কিন্তু বললেই তো আর হবে না। যখন শুনবে ছেলে বেকার, তখন আর কিছুই বলার থাকবে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আবার সেই প্যারা। সেই ছেলেটাকে এতবার বলার পরও আমার পিছু ছাড়ছে না। কেমন আছো আদিবা? এতক্ষণ পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু এখন আর ভালো নেই। কেন? কেন আবার? আপনি বিরক্ত করলে ভালো কি করে থাকবো? তুমি রাজি হয়ে গেলে তো আর বিরক্ত করব না। দেখুন আমার বয়ফ্রেন্ড আছে, তারপরও কেন আমার পিছু ছাড়ছেন না? বয়ফ্রেন্ড আছে তাতে কি, আমাকেও বানাও। ঠাস করে দুটো চর বসিয়ে দিয়ে বললাম, তোর কি আমার ফালতুমি মনে হয় যে সবার সাথে প্রেম করে বেড়াবো? এতদিন বড় বলে সম্মান করেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না। তোকে এত করে বুঝিয়েছি যে আমার বয়ফ্রেন্ড আছে, তাও কেন পিছু ছাড়ছিস না? আর আমি জানি যে কাল তুই আমাকে ফোন দিয়েছিলি, তোর কণ্ঠ শুনেই আমি বুঝতে পেরেছিলাম। আচ্ছা, তোর সামনেই আমার বয়ফ্রেন্ডকে কল দিচ্ছি, তারপর রবিকে কল দিলাম। কল দিয়ে ফোনটা লাউড স্পিকারে দিলাম। কি করো? কিছু না, বাসায় আছি। তুমি কি করো? আমি কলেজে আছি। কিছু হয়েছে তোমার? আমার আবার কি হবে? না মানে কলেজ টাইমে ফোন দিলে, তারপর আবার তোমার কথাও কেমন জানি লাগছে। আরে না, আমার কিছু হয়নি। তোমার কথা মনে পড়লো তাই কল দিলাম। অনেক ভালোবাসি তোমাকে। আচ্ছা রাখছি, পরে কথা বলবো। তারপর ফোন কেটে দিয়ে ইমনকে বললাম, এবার মাথায় ঢুকছে সবকিছু? সরি, আসলে আমি ভেবেছিলাম যে তুমি আমার সাথে এমনি এমনি বলছো তোমার বয়ফ্রেন্ডের কথা, আর আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তাই তো তোমার পিছু পড়ে থাকতাম সব সময়। আর আমি ফালতু ছেলেদের মতো মেয়েদের ডিস্টার্ব করে বেড়াই না। তুমি ফার্স্ট কোনো মেয়ে যাকে ভালোবেসেছি, তাই তো তোমার পিছু নিতাম। সরি তোমাকে এতদিন বিরক্ত করার জন্য, আর কখনো তোমাকে বিরক্ত করব না। পারলে আমাকে মাফ করে দিও।
বলেই ছেলেটা চলে গেল। তারপর আমিও ফ্রেন্ডদের কাছে চলে গেলাম, ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন বাবা বলল, তোমার লেখাপড়া কেমন চলছে? এই তো বাবা ভালো। ভালো? তা তো তুমি বলছো, কিন্তু তোমাকে তো আমি পড়তেই দেখি না। পড়ি তো বাবা, কখন পড়ো? রাত 9টার পরে পড়ি। কি যে পড়ো তা তো রেজাল্টেই দেখা যাবে। খাওয়ার পর রুমে এসে শুয়ে পড়লাম। আজকে কেন জানি খুব ক্লান্ত লাগছে, তাই বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। রাতে সবাই মিলে খেতে বসলাম। তখন বাবা বলল, তোমার ইন্টারভিউ আবার কবে? কিছুদিন পর একটা আছে বাবা, ওইটার জন্যই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ভালো, কখনো হাল ছেড়ে দেবে না, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে, দেখবে একদিন ঠিকই সফল হবে। খাওয়ার পর রুমে এসে আবার পড়তে বসলাম। একটা ব্যাংকে চাকরির জন্য ইন্টারভিউ দিব কিছুদিন পর, তাই ওটার জন্য প্রায় সারাদিনই পড়ালেখা করি। প্রাইভেট পড়ানো ছাড়া তেমন একটা বাইরে বের হই না। কিন্তু কালকে আদিবার জন্মদিন, তাই কালকে তো বের হতেই হবে। আজকে রাত 12টার পর আদিবাকে উইশ করব। ও হয়তো ভেবেছিল যে আমি ওর জন্মদিন ভুলে গেছি। মাঝে মাঝে আদিবাকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ জানি না আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে কিনা। প্রতিদিনই ওকে হারানোর ভয় থাকি। ভাবছি আমাদের ভালোবাসা যদি পূর্ণতা না পায় তখন কি হবে। মেয়েটা যে আমাকে বড্ড বেশি ভালোবাসে। জানি না ভবিষ্যতে কি হবে। আরো কিছুক্ষণ পড়লাম। 12টা বাজার পর আদিবাকে কল দিলাম, কিন্তু রিসিভ হচ্ছে না। আবার কল দিলাম, কিন্তু একই অবস্থা। বাঁচতে বাঁচতে কেটে গেল। আদিবা তো একবার কল দেওয়ার সময় রিসিভ করে, আজকে কি হলো বুঝতে পারছি না। অনেকবার কল দিলাম, তাও রিসিভ হচ্ছে না। এভাবে মনে হয় 50 বার দিলাম, কিন্তু একই অবস্থা। অনেক চিন্তা হচ্ছে আদিবার কিছু হলো না তো আবার। লাস্ট আরেকবার কল দিয়ে দেখি। কল দিলাম, অনেকক্ষণ রিং হলো, তাও রিসিভ করছে না। কলটা কেটে যাবে, ঠিক সেই মুহূর্তে রিসিভ করলো। কি অবস্থা তোমার? তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। তোমাকে 50 বারের বেশি কল দিলাম, কিন্তু রিসিভ করো নাই। জানো আমি কতটা চিন্তায় ছিলাম। কি বলো, এতবার? আসলে আমার খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম, তাই টের পাইনি। আমি অনেক সরি, প্লিজ কিছু মনে করো না। কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? এখনো রাগ করে আছো? না, আমি রাগ করি নাই। সরি বাবু, প্লিজ রাগ করো না। আমার খুব ক্লান্ত লাগছিল, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এত রাতে যখন কল দিয়েছো, তাহলে তো মনে হয় নিশ্চয়ই কোনো কারণ আছে। শুভ জন্মদিন। আজকে আমার জন্মদিন, আর আমার একদমই মনে ছিল না। অনেক অনেক ধন্যবাদ আর সরি। সরি কেন? তুমি আমাকে উইশ করার জন্য কল করেছিলে, আর আমি রিসিভ করতে পারিনি, তাই। এটা কোনো সমস্যা না, তুমি তো আর ইচ্ছা করে করনি। আচ্ছা, কালকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো। না ঘুরলে হয় না? আমি কোনো কথা শুনতে চাই না। কালকে তুমি আর আমি সারাদিন ঘুরবো, এটাই শেষ কথা। আচ্ছা দেখা যাবে, এখন ঘুমাও। ঘুমাও মানে? আজকে আর ঘুমাবো না। কেন ঘুমাবে না? ঘুম চলে গেছে তাই। আজকে সারা রাত তোমার সাথে কথা বলবো। সারা রাত কিভাবে কথা বলবো? আমি জানি না, বলতে হবে। পাগলি একটা। তোমার পাখি। তারপর আদিবার সাথে কথা বলতে লাগলাম। ও বলছে আর আমি শুনছি। আমাদের সামনে কি হবে তা নিয়ে বলছে। মেয়েটা ভালো কল্পনা করতে পারে, একদম বাচ্চাদের মতো। কথা বলতে বলতে এক পর্যায়ে আদিবা ঘুমিয়ে পড়লো। তারপর কল কেটে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। সকালে আবার কে ফোন দিল? এমনিতেই রাতে ঠিকভাবে ঘুমাতে পারি নাই। আদিবার সাথে অনেকক্ষণ কথা বলতে হয়েছে। কলটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে আর পারলাম না। আবার কল দিল, মাথাটা গরম হয়ে গেল। ঘুমের সময় কেউ আমাকে ডিস্টার্ব করলে আমার মাথা ঠিক থাকে না, তাই আবার কলটা কেটে দিলাম। কিন্তু আমার কপালে মনে হয় আজকে আর ঘুম নাই। তা না হলে সকালে কল দিয়ে কে আবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাবে। নাম্বার না দেখে কল রিসিভ করলাম, কিন্তু কলটা রিসিভ করে মনে হলো
যে কলটা আমার কেটে দেওয়া একদমই উচিত হয়নি। তুমি বারবার আমার কল কেটে দিচ্ছিলে কেন? আমি ভেবেছিলাম কে না কে, তাই কেটে দিয়েছিলাম, কারণ আমি প্রচন্ড ঘুমের ঘরে ছিলাম। তাই বলে নাম্বারটা দেখবে না? সরি, আমি বুঝতে পারিনি যে তুমি কল দিবে। তুমি তো জানো যে আমি কতটা ঘুম পাগল। ঠিক আছে, তুমি ঘুমাও, আর ডিস্টার্ব করব না। আরে রাগ করছো কেন? আর কিছু বলার আগেই আদিবা ফোন কেটে দিল। এই মেয়েটাও না অল্পতেই অভিমান করে। কল দিলাম আদিবাকে, কিন্তু রিসিভ করলো না। আবার দিলাম, তাও একই অবস্থা। আবার কল দিলাম, কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। সরি, আমি বুঝতে পারিনি। কি হলো, কিছু বলছো না কেন? সরি বললাম তো। আচ্ছা, কথা বলতে না চাইলে আমি কল কেটে দিচ্ছি। কল কাটলে একদম মেরে ফেলবো। বাপ্পা, এত রাগ? আচ্ছা, এখন বলো কেন কল দিয়েছিলে? তোমাকে না রাতে বলেছিলাম আমার সাথে সারা রাত কথা বলতে, তুমি তা না করে কল কেটে দিয়েছিলে কেন? তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। তোমার কারণেই তো ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঠিকভাবে কথা বললে তো আর ঘুমাতাম না। আর তুমি আমাকে ঘুমাতে দিলে কেন? তুমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লে আমি কি করব? আচ্ছা, এখন এসব বাদ দাও। আজকে কিন্তু আমরা সারা দিন ঘুরবো। আচ্ছা, তা এখন কি করবে? এখন আবার ঘুমাবো। ঘুমাও আর যা করো, ঠিক টাইমে তোমাকে যেন লেকের পাড়ে পাই। আরে এখনো তো 7টা বাজে নাই, 10টার আগে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি। আচ্ছা, তারপর কল কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম। তারপর আদিবাকে কল দিয়ে লেকের পাড়ে আসতে বললাম। লেকের পাড়ে গিয়ে দেখি আমার আগেই আদিবা চলে এসেছে। তারপর লেকের পাড়ে কিছুক্ষণ থেকে দুজনে নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীর পাড়ে দুজনে পাশাপাশি হাঁটতেছি, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে অনেক। নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে, দুপুরে ওখানে খেলাম দুজনে। খাওয়ার পর অন্য এক জায়গায় ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো। তারপর আদিবাকে বললাম, সন্ধ্যা হয়ে গেল, এখন তাহলে তুমি বাসায় যাও। আরো কিছুক্ষণ থাকি না? আর থাকতে হবে না, সেই সকালে বের হয়েছো, এখন বাসায় যাও, তা না হলে তোমার বাবা মা আবার চিন্তা করবে। চিন্তা করবে না, আমিও তাদের বলে এসেছি আমি বান্ধবীদের সাথে আজকে সারা দিন ঘুরবো। সারাদিনই তো ঘুরলাম, এখন বাসায় গিয়ে একটু বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে। তারপর আদিবাকে ওর বাসায় এগিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে আজকের দিনটার কথা ভাবতে থাকলাম। আজকের দিনটা খুব সুন্দর ছিল, আজকের মুহূর্তগুলোর কথা কখনো ভুলবো না। এসব ভাবতেছিলাম, হঠাৎই মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম অপরিচিত নাম্বার। এত রাতে আবার কে কল দিল? যাই হোক, রিসিভ করলাম। তুমি কি রবি? জি, আপনি কে বলছেন? আমি আদিবার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো। যেটা বলতে তোমাকে কল দিয়েছিলাম, কালকে সন্ধ্যায় আমাদের বাসায় চলে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। জি আঙ্কেল, অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি, কালকে কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। কল কেটে দিয়ে ভাবতে থাকলাম, আদিবার বাবা আমাকে কি বলবে? তাহলে কি আদিবা ওর বাবাকে আমাদের কথা বলে দিয়েছে? তাহলে তো আমাকে বলতো, হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কালকে গিয়ে দেখি কি বলে আদিবার বাবা। পরের দিন সন্ধ্যায় আদিবাদের বাসায় গেলাম। কিছুক্ষণ পর আদিবার বাবা আসলো আর বলতে লাগলো, দেখো রবি, আমি জানি আদিবা তোমাকে অনেক ভালোবাসে, আর ও ভীষণ স্বপ্নবিলাসী, বাস্তবতা একদমই বোঝার চেষ্টা করে না। আর তোমাদের ভালোবাসার কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। এখন আদিবা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা হয়তো বেশি দিন থাকবে না। কোনো না কোনো এক সময় তোমাদের সংসারে অশান্তি সৃষ্টি হবেই। আর আমি আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দিতে পারবো না। আর আমি জানি না তুমি কতদিন বেকার থাকবে, আশা করি খুব তাড়াতাড়ি চাকরি পাবে। তাই বলে আমি নিজের মেয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। আমি যা বলছি আশা করি তুমি বুঝতে পারছো। আর আমি এই কথা আদিবাকেও বলতে পারতাম, কিন্তু ওকে কখনো বোঝাতে পারতাম না। তুমি যদি সত্যি আদিবার ভালো চাও, তাহলে তুমি ওর জীবন থেকে সরে যাবে। আর তুমি যদি চাও আদিবার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকো, তাহলে ওকে বিয়ে করতে পারো, কিন্তু তাতে আমি খুশি হব না। আঙ্কেল, আমি কখনোই চাইবো না যাতে আদিবা কষ্ট পাক বা ওর ভবিষ্যৎ অনিশ্চিত থাকুক। আমি সবসময় চেয়ে এসেছি ও ভালো থাকুক, আর সামনেও এটাই চাইবো। আপনি চিন্তা করবেন না, আদিবা যাতে ভালো থাকে
আমি সেই ব্যবস্থাই করব। তারপর আদিবাদের বাসা থেকে চলে আসলাম। কথাগুলো বলতে যে কি কষ্ট হয়েছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। ছেলেদের কষ্ট লুকানোর একটা শক্তি থাকে, তাই তো ছেলেরা স্বার্থপর হয়ে বেঁচে থাকে। এই ভয়টাই সবসময় পেয়েছি, আর আজকে সেটাই হলো। জানি না কিভাবে আদিবার থেকে দূরে যাব। ওর সামনে তো কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আমার চোখের দিকে তাকাতেই মেয়েটা সব বুঝে যায়। রাস্তা দিয়ে হাঁটছি আর এগুলো ভাবছি, আর চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো আমার সাথে থাকলে সুখী হতে পারবে না, তাই ওর সুখের জন্য আমাকে এটা করতেই হবে। হঠাৎ করেই ইমরান কল দিল। কিরে, কি অবস্থা? আজকাল তো তোর কোনো খোঁজ খবর নাই। আছি কোনো রকমে। তোর কি অবস্থা? ওই আগের মতোই। তোর কণ্ঠ কেমন জানি লাগছে, কি হয়েছে রে? আরে না, আমার আবার কি হবে? আচ্ছা, লেকের পাড়ে আয়। আচ্ছা, আসতেছি। ভালোই হলো ইমরান ফোন দিয়েছে, ওর কাছ থেকে সাহায্য নিতে হবে। লেকের পাড়ে চলে গেলাম। আমাকে দেখেই ইমরান বলল, কিরে, তোর চোখ লাল কেন? তারপর ওকে সবকিছু বললাম। জানি না তোকে কি বলবো। তুই আদিবার কথা একটুও ভাবিস না, ও তোকে পাগলের মতো ভালোবাসে। দোস্ত, আদিবা আমার সাথে ভালো থাকবে না, আর আমি চাই না যে আদিবা আমার সাথে চড়িয়ে কষ্ট পাক। তুই একবারও ভেবে দেখছিস আদিবা কিভাবে এটা সহ্য করবে? জানি না আমি, তবে আমাকে এটা করতেই হবে। আমি চাই ও সুখে থাকুক। তোর কি মনে হয় ও তোকে ছাড়া সুখে থাকবে? হ্যাঁ, থাকবে। তোকে আর কি বলবো, আমি নিজেই অনেক সমস্যার ভিতরে আছি রে। তোর আবার কিসের সমস্যা? সমস্যা তো একটাই, তাহিয়া। ও আবার কি করলো? ইদানিং ও যেন কেমন একটা হয়ে গেছে, আগের মতো আর আমার সাথে কথা বলে না। অনেকবার ফোন দেওয়ার পর ধরে, রাতে অনেক সময় কল ওয়েটিং পাই। হয়তো সে অন্য কাউকে পেয়ে গেছে। এইগুলো বলার জন্যই তোকে আজকে কল দিয়েছিলাম। ভাবছিলাম অনেকদিন তোর সাথে দেখা হয় না, আজকে দেখাও হবে আর কষ্টের কথা বলতে পারবো। তুই ছাড়া তো আর কেউ নেই আমার। আমাদের দুইজনের জীবনটা খুবই অদ্ভুত। তুই আদিবার থেকে দূরে সরে যেতে চাইছিস, আর এদিকে তাহিয়া আমার থেকে দূরে চলে যেতে চাইছে। আচ্ছা, আমি একবার ওর সাথে কথা বলে দেখব। তুই আবার ওকে কি বলবি? দেখ, তোদের রিলেশনের শুরু থেকে আমি ছিলাম। আমি হয়তো ওকে বোঝাতে পারবো, বোঝাতে না পারি, কিন্তু ও কেন এমন করছে তা তো জানতে পারবো। আচ্ছা, দেখ চেষ্টা করে। আমার মনে হয় না তোর সাথে কথা বলবে ও। দুজনে ধোয়া উড়াচ্ছি আর চা খাচ্ছি। দুজনে কষ্টই এক, হারানোর ভয়। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ভালো লাগছিল না। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কিভাবে আদিবাকে কথাগুলো বলবো। ও তো আমাকে অনেক ভালোবাসে। জানি না কি করব, তবে যে করেই হোক এটা করতেই হবে। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আদিবা কল দিয়েছে। এখন কি করব কিছুই মাথায় আসতেছে না। এই অবস্থায় কিছুতেই ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবো না। আমার কথা শুনলেই ও বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। কলটা বাজতে বাজতে কেটে গেল, কিন্তু আবার কল আসলো। এবারও ধরলাম না। না, এইভাবে হবে না। আদিবার কল দিতেই থাকবে, তা না হলে মেসেজ দিবে, তা দেখলে আর নিজেকে সামলাতে পারবো না। তার থেকে ভালোভাবে ফোনটা অফ করে দেই। ফোন অফ করে শুয়ে রইলাম। জানি আদিবা এখন কি ভাববে। ও হয়তো অনেক চিন্তা করবে, কিন্তু এছাড়া আমার আর কিছু করার নেই। আমি কখনোই ওকে বলতে পারবো না যে তুমি আমাকে ভুলে যাও। এটা বলা আমার দ্বারা সম্ভব নয়। জানি না কিভাবে কি করব, কিছুই মাথায় আসছে না। হঠাৎ মনে পড়লো আজকে ইমরানের কথাগুলো। নিজের ভালোবাসাকে তো ধরে রাখতে পারলাম না, কিন্তু ওর ভালোবাসাকে হারাতে দেওয়া যাবে না। অনেকক্ষণ পর ফোনটা অন করলাম। তারপর তাহিয়াকে কল দিলাম, কিন্তু ধরলো না। কিছুক্ষণ পর আবার দিলাম, তাও ধরলো না। এভাবে অনেকক্ষণ পর ফোনটা ধরলো। এতবার কেন কল দিচ্ছেন? কি আপনি? আমি রবি। ও, আপনি? তা কল কেন দিয়েছেন? তোমার সাথে কথা ছিল। কি বলবেন বলেন? তোমার সাথে আর ইমরানের সাথে কি হয়েছে? ওর সাথে আর কি হবে? তাহলে তুমি ওর সাথে কথা বলো না কেন? ও ফোন দিলে তোমাকে ওয়েটিং পায়। তুই জানো ও তোমাকে কতটা ভালোবাসে, নাকি বুঝেও না বোঝার ভান করে আছো? দেখুন, আপনার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমার পার্সোনাল লাইফে আপনাকে নাক গলাতে হবে না। আর ওকে এত করে ইগনোর করি, তারপরও কেন বুঝে না যে আমি আর ওকে চাই না? আপনি প্লিজ ওকে বলবেন আমাকে আর বিরক্ত না করতে। বুঝেছি, নতুন কাউকে পেয়ে গেছো হয়তো। আর কিছুই বলবো না, শুধু একটা কথাই বলবো, অনেক বড় ভুল করলে তুমি। ভুল তো আগেই করেছি, ওর সাথে রিলেশনে জড়িয়ে। আমার আগেই বোঝা উচিত ছিল যে ওর
আর আমার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। আর ও তো কিছুই করে না, এখন বিয়ে করেই বা আমাকে কি খাওয়াবে? আমি আর কিছু বললাম না, ফোনটা কেটে দিলাম। ওর এইসব কথা আর শুনতে ইচ্ছা করছে না। ভালোই হলো, ওর মতো মেয়ে ইমরানের জীবন থেকে চলে গেছে। এদের কাছে ভালোবাসাটা খেলনা হয়ে গেছে। যখন যাকে ইচ্ছে ব্যবহার করবে। তাহিয়ার সাথে কথা বলার সময় আদিবা অনেকবার ফোন দিয়েছিল, না নিতে পারছি না। মেয়েটাকে যা বলার সরাসরি বলবো। কিছুক্ষণ পর আবার আদিবা ফোন দিল। কলটা রিসিভ করে আদিবা কিছু বলার আগে বললাম, কালকে বিকেলে নদীর পাড়ে এসো, কথা আছে। আর কিছু জিজ্ঞেস করো না এখন, অনেক ব্যস্ত আছি আমি, কালকে কথা হবে। আদিবাকে কিছু বলার সুযোগটা দিয়ে কলটা কেটে দিলাম। অনেক কষ্টে কথাগুলো বলেছি, জানি না কিভাবে আদিবাকে কালকে বলবো, কিছুই মাথায় আসছে না। বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবতেছি, চোখে ঘুম নেই, শুধু আদিবার কথা ভাবতেছি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল, কারণ রাতে একদমই ঘুমাতে পারি নাই। ফ্রেশ হয়ে কিছু খেয়ে ইমরানকে কল দিয়ে লেকের পাড়ে আসতে বললাম। তাহিয়ার সাথে রাতে হওয়া কথাগুলো ওকে বললাম। তোকে একটা কথাই বলবো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ও তোর যোগ্যই ছিল না। না, একদম কষ্ট পাচ্ছি না। আগেই ভেবেছিলাম যে এমন কিছু একটা হবে। তবে কি জানিস, ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও তার মূল্য দিল না। দোস্ত, তুই আদিবার ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। তুই নিজেও কষ্ট পাবি আর আদিবাকেও কষ্ট দিবি। এখন বুঝতে পারছি ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার আঘাত কতটা। এছাড়া যে আর কোনো উপায় নেই। আদিবার বাবা কখনোই আমাদের রিলেশন মেনে নিবে না। হয়তো আমি চাইলে আদিবা আমার সাথে পালিয়ে বিয়ে করতে রাজি হবে, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে আমরা কখনোই সুখী হতে পারবো না। আদিবার বাবা নিশ্চয়ই আদিবাকে অনেক ভালোবাসে। 4 বছরের ভালোবাসা থেকে 20 বছরের ভালোবাসার মূল্য অনেক, তাই ওনাকে কষ্ট দিতে পারবো না। আর আমি পালিয়ে গেলে আমার ফ্যামিলির কি হবে ভেবে দেখেছিস? এতগুলো লোক কষ্ট পাওয়ার থেকে আমি একাই কষ্ট পাই, তাই ভালো হবে। আর আদিবার কি হবে? আশা করি একটা সময় পর ও ঠিকই সব ভুলে যাবে, আর আমাকে খারাপ ভাববে যে আমি ওকে ঠকিয়েছি। আচ্ছা বাদ দে সব, ভালো লাগছে না। বাসায় যাই আমি, তুইও যা। বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নদীর পাড়ে গেলাম। এই প্রথম আমি আদিবার আগে এসেছি। শেষবারের জন্য ওকে দেখবো তাই আগে এসেছি। শুনেছি ছেলেদের নাকি কষ্ট লুকানোর একটা শক্তি থাকে, এখন তা বুঝতে পারছি। নিজের হাতে নিজের ভালোবাসাকে কুরবানি দিতে এসেছি। অনেক স্বার্থপর আমি। আদিবার কথা একবারও ভাবলাম না। হয়তো আজকের পর আদিবার কাছে আমি ঘৃণার পাত্র হব। ও হয়তো ঘৃণা করবে রবি নামের সেই ছেলেটিকে, যাকে ও একসময় ভালোবাসতো। তাই ভালো হবে। ওর সাথে না থাকতে পারলেও ওর ঘৃণার পাত্র হয়ে তো সারা জীবন থাকতে পারবো, এতেই আমি খুশি। ভালোবাসার জন্য না হোক, ওকে ঠকিয়েছি এর জন্য হলেও ও আমাকে মনে রাখবে। কিছুক্ষণ পর আদিবা আসলো, এসে বলতে লাগলো, কি হয়েছে তোমার? রাতে ওইভাবে কথা বললে কেন? আমি কতটা চিন্তায় ছিলাম। না কিছুই হয়নি আমার। তুমি আমার কথা একটুও ভাবলে না। জানো আমি কতটা চিন্তায় ছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা বাদ দাও, তুমি জানি কি বলবে আমাকে। আসলে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আরে এত টেনশন নিও না তো, বলো কি বলবে। আমাকে ভুলে যাও। আরে ফাইজলামি না করে বলো তো কি বলবে। ফাইজলামি করছি না, যা বলছি একদমই ঠিক। তোমাকে আমি ভালোবাসি না, আর আগেই বলা উচিত ছিল, কিন্তু পারি নাই। তাই তো লাস্ট কিছুদিন ধরে তোমার সাথে আর আগের মতো কথা বলি না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর গতকাল রাতে তার সাথে কথা বলেছি। তুমি প্লিজ ভুলে যাও আমাকে। কান্না জড়িত কণ্ঠে আদিবা আমাকে বলল। রবি প্লিজ আমার সাথে ফাইজলামি করো না। এমনিতেই আমি অনেক টেনশনে আছি। বলো আমাকে কি হয়েছে, কেন এমন করছো? এইবার রাগী কণ্ঠে আদিবাকে বললাম, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। আমি অন্য একজনকে ভালোবাসি। তোকে আর আমার পছন্দ হয় না। তুই অন্য কোনো ছেলেকে খুঁজে নিস আর আমাকে তোর থেকে মুক্তি দে। আর তুই যে শুধু আমার সাথে রিলেশনে আছিস তার কি কোনো গ্যারান্টি আছে? আমার তো মনে হয় কলেজের অনেক ছেলের সাথে তোর রিলেশন আছে। অনেক বলেছিস তুই, আর না। তোকে আমি পাগলের মতো ভালোবাসতাম, আর তুই এভাবে তার প্রতিদান দিলি। আমার নিজের কাছে নিজের ঘৃণা লাগছে যে এতদিন আমি একটা নিচু মনের ছেলেকে ভালোবেসেছিলাম। তোকে আমি পাগলের মতো ভালোবাসি, আর তুই আমার সাথে প্রতারণা করলি। তোদের শরীরে তো মধ্যবিত্তের রক্ত, তাই যতই তোরা ভালো হওয়ার নাটক করিস না কেন, শেষ পর্যন্ত তোদের আসল রূপ বেরিয়ে আসে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর
আর কোনোদিনও যেন তোকে আমি আমার চোখের সামনে না দেখি। এই বলে আদিবা চলে গেল। আমি হাসছি আর চোখে জল ফেলছি। শেষবারের মতো আদিবাকে দেখলাম। ইচ্ছে করে আদিবাকে ওই কথাগুলো বলেছি, কারণ আমি আদিবার চোখের জল সহ্য করতে পারছিলাম না। তাই আমি চেয়েছিলাম ও আমার উপরে রাগ করুক, আমাকে ঘৃণা করুক, তা না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, কারণ ওর চোখের পানি আমি একদমই সহ্য করতে পারি না। একদিকে চোখের পানি ফেলছি আর অন্যদিকে হাসছি। বাসায় চলে আসলাম। বাবাকে বললাম ঢাকা মামার বাসায় যাব, ওখানে থেকে চাকরির প্রস্তুতি নিব। তাছাড়া সামনে ঢাকাতে একটা চাকরির ইন্টারভিউ আছে। বাবা রাজি হলো। মামাকে কল দিয়ে সব বলল। এখানে থাকলে আদিবাকে ভুলতে পারবো না, আর চাকরির জন্য প্রস্তুতিও নিতে পারবো না, তাই ঢাকাতে যাব। এখানে থাকলে আদিবার স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়াবে। পরের দিনই ঢাকাতে চলে আসলাম। স্মৃতিগুলোকে মিথ্যে ভোলার চেষ্টায় আদিবাকে ভুলে থাকার জন্য প্রায় সারাদিনই বই নিয়ে পড়ে থাকি, কিন্তু তাও সফল হই না। কিভাবে হব? আদিবা যে আমার রক্তে মিশে আছে। 3 বছর পর আজকে অফিসে কাজের চাপ একটু বেশি। উপর মহল থেকে 2 জন অফিসার আসবে আমাদের ব্যাংক পরিদর্শনের জন্য, তাই একটু চাপে আছি। যদি কোনো ভুল হয় তাহলে ব্যাংকের মান সম্মান চলে যাবে। কাজ করতেছিলাম, কিছুক্ষণ পর শুনলাম তারা এসে গেছে। যাই হোক, আমি আমার মতো কাজ করতেছি। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল আমাকে নাকি ম্যানেজার স্যার ডাকতেছে। তারপর ম্যানেজার স্যারের রুমে গেলাম। ম্যানেজার স্যার বলল তারা কিছু জানতে চায়। তারপর তাদের কাছে গেলাম, তারা যা জানতে চায় তার উত্তর দিতে। আগে বুঝেছিলাম যে এরকম কিছু হবে, যেহেতু আমি ক্যাশিয়ার তাই আমার কাছে জানতে চাইবে লেনদেনের ব্যাপারে। তারপর তাদের কাছে গেলাম, কিন্তু তাদের দুজনের ভিতরে একজনকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে আছি। ভাবছি এটা কি করে হতে পারে? যা চাইনি তাই হলো। আবার সেই পুরনো স্মৃতি, যে এতদিন ভুলার মিথ্যা চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিন্তু এতদিন পর আবার তার মুখোমুখি হব তা ভাবতে পারিনি। সেও আমাকে দেখে অবাক হয়েছে, কিন্তু শুধু একটাই পরিবর্তন, তার চোখে ভালোবাসার পরিবর্তে আমার জন্য ঘৃণা দেখতে পাচ্ছি। আমি ওর সাথে যা করেছি তাতে হয়তো আমি এটাই পাওয়ার যোগ্য ছিলাম। নিজেকে কন্ট্রোল করে তাদের সাথে পরিচিত হলাম। তারা যা জিজ্ঞেস করলো তার উত্তর দিলাম। তারা দুজন ছিল। ছেলেটাই সব প্রশ্ন করলো, কিন্তু আদিবা কিছুই বলল না। হয়তো ও আমার সাথে কথা বলতে ইচ্ছুক নয়। শুধু ওই একবারই আদিবা আমার দিকে তাকিয়েছিল, তারপর আর তাকাইনি। সবকিছু ঠিকঠাক ভাবে শেষ হলো। তারাও চলে গেল, কিন্তু রেখে গেল পুরনো সেই কষ্ট আমার জন্য। হা হা হা, এখন এত কষ্ট পাচ্ছি কেন? আমি তো আদিবাকে ছেড়ে এসেছিলাম, শুধুই ওকে কষ্ট দিয়েছি। রাতে শুয়ে শুয়ে ভাবছি এতদিন পর কেন ওর সাথে দেখা হলো। আবার পুরনো সেই স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই 3 বছরে একটা রাতও যায়নি যে আদিবাকে না ভেবে কাটিয়েছি। ও কি এখনো আমার কথা ভাবে? না, ও আমার কথা ভাববে কেন? ও তো আমাকে ঘৃণা করে। অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছি, বাড়িতে যাব। এই 3 বছরে একবারও বাড়িতে যাইনি। যে স্মৃতি ভুলে থাকার জন্য বাড়িতে যাইনি, সেই স্মৃতি আমার সামনে চলে এসেছে। বাবা মাকে কল দিয়ে বললাম বাড়িতে আসার কথা। তারা অনেক খুশি হয়েছে। খুশি হবারই কথা, কারণ 3 বছর পর ছেলে বাড়ি আসবে। পরের দিন সকালে গাড়িতে উঠলাম বাড়িতে আসার জন্য। বিকেলের মধ্যেই বাড়িতে চলে আসলাম। আমাকে দেখেই মা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এতদিন তোর আমাদের কথা একবারও মনে পড়লো না? এতবার করে যে বললাম তাও আসলি না। আরে এখন এসব কথা থাক, ও অনেক দূর থেকে এসেছে, ফ্রেশ হয়ে আসুক, ওকে কিছু খেতে দাও। তারপর ফ্রেশ হয়ে কিছু খেলাম, তারপর একটু রেস্ট নিলাম। সন্ধ্যায় ইমরানকে কল দিলাম। কিরে, কোথায় তুই? এই তো এখন অফিস থেকে বের হবো। তুই? আমি তো বাড়িতে। বাড়িতে মানে? আরে আমাদের বাড়িতে, আজকে সকালে গাড়িতে এসেছি। শালা, তুই বাড়িতে এসেছিস আর আমাকে বলিস নাই? লেকের পাড়ে চলে আয় এখনই। আচ্ছা, আসছি। তারপর রেডি হয়ে লেকের পাড়ে গেলাম। আমাকে দেখেই ইমরান জড়িয়ে ধরলো। কতদিন পর দেখলাম তোকে। তা দিনকাল কেমন চলছে? ভালোই, তোর? আমারও ভালোই। অনেকদিন চা সিগারেট খাই না একসাথে। চা খাচ্ছি আর ধোয়া উড়াচ্ছি। মনে হলো সে 3 বছর আগে চলে গেছি। আদিবার সাথে দেখা হয়েছিল গতকালকে ঢাকাতে। কি বলিস? কিভাবে? তারপর ওকে সবকিছু বললাম। কি বলিস? আদিবা তোর সাথে কথা বললো না? কেন বলবে? ও তো আমাকে ঘৃণা করে। ওর সাথে যা করেছি তাতে এটাই হওয়ার কথা। তা তোর মেয়ে কেমন আছে? আছে ভালোই। বিয়ের সময় আসলি না, মেয়ে হলো তাও আসলি না। কেন আসিনি তা তো ভালো করেই জানিস। তা তুই বিয়ে করবি কবে? করব না। মানে? একটা মেয়েকে ঠকিয়ে কিভাবে আর একটা মেয়েকে সুখী রাখবো,
এসব বিয়ের চিন্তা মাথা থেকে অনেক আগে ছেড়ে ফেলেছি। আচ্ছা, আদিবার খবর কিছু জানিস? ওর হাজবেন্ড কি করে? আমি ওর ব্যাপারে কিছু জানি না, হয়তো বিয়ে করেনি, আমি শিওর না। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাবা মা আর বোনের জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলো তাদের দিলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডার পর সবাই একসাথে খেতে বসলাম। খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। পরদিন পার্কে বসে আছি আর 3 বছর আগের কথাগুলো ভাবতেছি। কত স্মৃতি এখানের। ভাগ্য সহায় হলে হয়তো আজকে এখানে আদিবা আমার পাশে বসে থাকতো। আচ্ছা, ওর কি এখনো আমার কথা মনে পড়ে, নাকি বিয়ে হয়ে গেছে ওর? ওর স্মৃতি নিয়েই সারা জীবন কাটিয়ে দিব। হঠাৎ দেখলাম আদিবা একটা ছেলের সাথে হাসতে হাসতে কথা বলতেছে। আমি তো আদিবাকে দেখে অবাক হয়ে গেছি, কারণ ওর তো ঢাকায় থাকার কথা। এখানে কি করছে? তাহলে কি ও আমার মতো ছুটি নিয়ে এসেছে? যার থেকে দূরে যাওয়ার চেষ্টা করি, সেই আমার কাছে চলে আসে। ছেলেটার সাথে ওকে দেখে মনে হলো কিছু একটা হারিয়ে যাচ্ছে। হারিয়ে তো ফেলেছি 3 বছর আগেই, নতুন করে আর কিছু হারানোর নেই। তারপরও ছেলেটার সাথে আদিবাকে ওইভাবে দেখে খারাপ লাগছে। আদিবাও আমাকে দেখেছে, কিন্তু একবারই তাকিয়েছিল, তারপর আর তাকায়নি। কেনই বা তাকাবে? ও তো আমাকে ঘৃণা করে। অন্য এক জায়গায় গিয়ে বসলাম। ওখানে আদিবাকে ওই ছেলেটার সাথে দেখে একদমই সহ্য হচ্ছিল না, তাই চলে এসেছি। ওই ছেলেটা হয়তো ওর হাজবেন্ড হবে, না হলে বয়ফ্রেন্ড। না, এখানে আর ভালো লাগছে না, যাই লেকের পাড়ে গিয়ে বসি। লেকের পাড়ে গিয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি দুনিয়াটা বড়ই অদ্ভুত। কখন কার সাথে কি ঘটে তা কেউ বলতে পারে না। এখানে, যেখানে আদিবার পাশে আমার থাকার কথা, সেখানে আজ অন্য কেউ। জানি না আদিবার সাথে কেন দেখা হলো, না নিতে পারছি না। বাসায় চলে আসলাম। বাসায় এসে না খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মনে হচ্ছে আদিবাকে গিয়ে জড়িয়ে ধরে বলি, আদিবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঢাকাতে রবিকে দেখে অনেক অবাক হয়েছিলাম, ভাবিনি ওর সাথে দেখা হবে আবার, কারণ আমি ওর মতো প্রতারকের মুখ দেখতে চাই না। কিন্তু আজকে আবার দেখতে হলো। ওকে দেখেই মাথাটা গরম হয়ে গেল। সাব্বিরের সাথে আমার পারিবারিক ভাবেই বিয়ে ঠিক হয়ে আছে। ছেলেটা অনেক ভালো, রবির ব্যাপারেও সবকিছু জানে। ওর সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়। কিছুদিনের মধ্যে বিয়েটা হয়ে যাবে, বিয়ের জন্যই ছুটি নিয়ে আসা। একটু পর সাব্বির কল দিল। সাব্বিরের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেলাম, তারপর মিমের সাথে শপিং এ গেলাম। দুপুরে সাব্বিরের সাথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। শপিং করে বাসায় চলে আসলাম, ফ্রেশ হলাম। একটু পর সাব্বির কল দিল, তারপর রেডি হয়ে রেস্টুরেন্টে গেলাম। দুজনে কথা বলছি। রবিকে বলেছিলাম ওর সাথে অনেকদিন হলো লাঞ্চ করি না, আজকে একসাথে লাঞ্চ করব, কিন্তু ও আসেনি। রেস্টুরেন্টে এসেছি, অর্ডার করব। এমন সময় একজনকে দেখে চমকে উঠলাম। আদিবাকে দেখলাম অনেক বছর পর। ও একটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছে। তারপর আমি ওদের কাছে গেলাম। কেমন আছো আদিবা? আপনি কে? আপনাকে তো চিনলাম না। কি বলো? আমি তো এর আগেও তোমার সাথে কথা বলেছি। আমি ইমরান, রবির বয়ফ্রেন্ড। সরি, আমি কোনো রবিকে চিনি না, আর আপনাকেও না। কি বলো? এবার রাগী কণ্ঠে বললাম, কতবার বলবো আপনাকে, আমি ওই প্রতারক রবিকে চিনি না। আপনি এখান থেকে চলে যান। শান্ত হও আদিবা, আমরা রেস্টুরেন্টে আছি। তুমি জানো রবি তোমাকে কতটা ভালোবাসে? ওই প্রতারকের কথা আমার কাছে বলার সাহস আপনাকে কে দিয়েছে? ও একটা খারাপ ছেলে। ও আমার সাথে কি করেছে তা হয়তো আপনার অজানা নয়। তারপরও কি করে বলতে পারেন ও আমাকে ভালোবাসে? ওর মতো ছেলের চরিত্রই এমন। চুপ করো, আর একটা কথাও বলবে না তুমি রবির সম্পর্কে। কি জানো তুমি ওর সম্পর্কে? কিছুই না। ওর মতো করে কেউ তোমাকে কখনো ভালোবাসতে পারবে না। একটা ছেলে কতটা ভালোবাসলে তার ভালোবাসাকে কোরবানি দিতে পারে তা আমার জানা নেই। তোমার মনে একবারও প্রশ্ন জাগেনি যে ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, সে কি করে হঠাৎ ব্রেকআপের কথা বলতে পারে? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার জন্মদিনের দিন রাতে রবির কাছে একটা কল আসে, আর কলটা তোমার বাবাই দিয়েছিল। তিনি রবিকে বলেছিল ওর সাথে কথা বলতে চাই। তাই পরের দিন সন্ধ্যায় রবিকে তোমাদের বাসায় আসতে বলে। রবি ভেবেছিল তুমি হয়তো তোমাদের সম্পর্কের কথা তোমার বাবাকে বলে দিয়েছিলে। রবিকে না বলে সারপ্রাইজ দিতে চেয়েছিল ওকে। কিন্তু পরের দিন তোমার বাবার সাথে দেখা করার পর তিনি রবিকে যা বলেছিল তার জন্য রবি একদম প্রস্তুত ছিল না। রবির কাছে 2টি অপশন ছিল, হয় তোমার থেকে দূরে সরে যাওয়া, না হয় তোমাকে নিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু তাতে তোমার বাবা খুশি থাকতো না। তাতে তোমাদের সাথে তোমার বাবা মায়ের সম্পর্ক সারা জীবনের জন্য শেষ হতো।
হয়তো সেই রকম হলে তুমিও সুখী থাকতে না রবির সাথে। তাছাড়া ও তো বেকার, তাহলে কেন তোমার জীবনটা নষ্ট করবে? তুমি হয়তো অনেক ভালো ছেলে ডিজার্ভ করো, রবির মতো বেকার নও। ওর কাছে তোমার বাবার 20 বছরের ভালোবাসার মূল্য অনেক বেশি ছিল। রবি আমাকে বলেছিল আমি 4 বছর ধরে আদিবাকে ভালোবেসে আদিবাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। আর যে 20 বছর ধরে ওকে ভালোবাসছে, তাহলে তার কি অবস্থা হবে? তার থেকে বরং আমি ওর থেকে দূরে চলে যাই। কিন্তু রবি এটা ভেবে পাচ্ছিল না যে কি করে তোমাকে বলবে। আর ওই দিন তোমার চোখের পানি দেখে ও একদম সহ্য করতে পারেনি, তাই তোমাকে ওই কথা বলেছিল যাতে তুমি রবির উপর রাগ করো, ওকে ঘৃণা করো। তার পরের দিন ও ঢাকা চলে যায়। 3 বছর পর এখন বাড়িতে আসলো। অবশ্য আসার কারণটাও তুমি, কারণ ঢাকাতে তোমাকে দেখে ও নিজেকে সামলাতে পারেনি। ও তোমাকে এই 3 বছরে একদম ভুলতে পারেনি। 3 বছর কেন, ও তোমাকে 300 বছর হলেও ভুলতে পারবে না। আমি জানি না একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারে। এই কথাগুলো তোমাকে বলতে ও নিষেধ করেছিল, কিন্তু রবির সম্পর্কে তুমি যা বললে তারপর আর না বলে পারলাম না। সরি তোমাকে বিরক্ত করার জন্য। চেয়ারে বসে পড়লাম। কথাগুলো শোনার পর একদম নির্বাক হয়ে গেছি, চোখ দিয়ে পানি পড়তেছে। মনে হচ্ছে এখনই রবির কাছে চলে যাই, ওকে জড়িয়ে ধরে বলি তোমার পাগলিটা তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি আদিবা তুমি এখন কি বলবে। রবি তোমার জন্য পারফেক্ট, ওর মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর কিছু বললাম না, কান্না করতে করতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। বাসায় এসে বাবাকে বললাম, তুমি এমনটা কি করে করতে পারলে বাবা? আমার সুখের কথা একবারও ভাবলে না? তোমার জন্য রবি আমার থেকে দূরে চলে গেছে, কিন্তু একটা কথা কি জানো, ও চাইলে আমাকে নিয়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু ও তা করেনি। কারণ ওর কাছে ওর 4 বছরের ভালোবাসার থেকে তোমার 20 বছরের ভালোবাসার মূল্য বেশি মনে হয়েছে। আমাকে মাফ করে দিস মা, আমি তোর ভবিষ্যতের কথা ভেবেছিলাম। আমি মনে করেছিলাম ও বেকার, ওর সাথে তুই সুখে থাকতে পারবি না, কিন্তু এখন মনে হচ্ছে ও তোকে সত্যি অনেক ভালোবাসে। কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বললাম, আমি ওর সাথেই সুখী থাকবো বাবা। বিকেলে নদীর পাড়ে এসে বসে আছি। আসতে চাইছিলাম না, কিন্তু না এসেও থাকতে পারলাম না। কত স্মৃতি এখানে, আদিবাকে না পাই ওর স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। ওর স্মৃতিগুলোই আমাকে এখানে টেনে আনে। নদীর পাড়ে হাঁটছি আর এগুলো ভাবছি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম, পিছনে তাকিয়ে চমকে গেলাম। আমি কি কল্পনা করছি? না, এটা সত্যি হতে পারে না। আদিবা কি করে আমার কাছে আসবে? এটা তো কেবল কল্পনাই হতে পারে। কিন্তু এ কি, আদিবা কাঁদছে কেন? কিছু বুঝে ধরার আগেই আদিবা জড়িয়ে ধরলো। না, এটা কল্পনা নয়, বাস্তবে। কাঁদতে কাঁদতে আমার শার্ট ভিজিয়ে ফেললো। জড়িয়ে ধরবে না আমাকে? না মানে? তুমি এমন কেন? এত ভালোবাসো কেন আমাকে? আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? সরি আমি। আর যদি কখনো আমার থেকে দূরে চলে যাও, তাহলে তুমি দূরে যাওয়ার আগে আমি অনেক দূরে চলে যাব। তুমি তোমার আদিবার কথা একবারও ভাবলে না? কি করে পারলে এই 3 বছর আমার থেকে দূরে থাকতে? আর আমি একটা খারাপ মেয়ে, কিছু না বুঝেই এই 3 বছর তোমাকে ঘৃণা করে এসেছি। তোমার যা ইচ্ছা শাস্তি দাও আমাকে প্লিজ। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। 3 বছর পর সেই স্পর্শ, মনে হচ্ছে যেন অনেক দিনের অতৃপ্ত আত্মা। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। দুজনেরই চোখ দিয়ে পানি পড়ছে। আদিবা, সবাই দেখছে তো, ছাড়ো। দেখো, আমি ছাড়বো না। অনেক দিনে জমানো আবেগ এত সহজে শেষ হবার নয়। এই নদীর পাড়ের অনেক স্মৃতির সাথে আরো একটা স্মৃতি যোগ হলো, ফিরে পাওয়ার স্মৃতি। কিছুদিন পর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হলো। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্পগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।